রাজনীতি জমে উঠেছে, রাজনীতির খেলায় বিএনপি ধরা পড়ে গিয়েছে। গাইজ দেখেন ইতিমধ্যে কিন্তু সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহকে গণধোলাই করতেছে জনক। এইখানে আবার দেখতে পাচ্ছি আজহারি হুজুরের সাথেও এমনটা হয়েছে। আপনারা দেখতে পারবেন যে এইসবের জন্য বিএনপি কি হয়। সারা বাংলাদেশের মানুষ দেখলেন তো ভাই, এদের মাস্টার মাইন্ড। হ্যাঁ, আর এরা হচ্ছে প্রকৃত কি মাস্টার মাইন্ড। রাজাকারের বাচ্চাদের দিয়ে দেশ আসলেই ভরে গেছে। এই রাজাকারের বাচ্চারা জন্ম নেয় মাদ্রাসাগুলোতে। বাংলাদেশের সবগুলো মাদ্রাসায় মুসলিম ভ্রাতৃত্বের নামে পাকিস্তানের প্রতি পীড়িত শেখায়। চট্টগ্রামে ছাত্র সমন্বয়কদের বিরুদ্ধে 1 ঘণ্টা অবরুদ্ধ মুখ্য সংগঠক হান্নান মাসুদ। প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনেও দুপক্ষের উত্তেজনা। সমন্বয়করা সার্জিস আলম, আমি নাম উল্লেখ করে বলতেছি, সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, নাহিদ। এই নাহিদ তো আরেক চোর। সে যদি চোর না হয়তো এখন যদি বিএনপির বিকল্প আরেকটা শক্তিশালী রাজনৈতিক দল করে না উঠে, ওই আবার আওয়ামী লীগের আসার কিন্তু সুযোগ থাকবে। নাটকীয় কথা বলছে যে কোনো সময় আবারও ওয়াজ মাহফিলে হস্তনস্ত হতে পারে মিজানুর রহমান আল আজহারী। হতে পারে আবারও তাকে দেশ ছেড়ে মালয়েশিয়া যেতে হবে, ঠিক আওয়ামী লীগ সরকার তাকে যেভাবে পাঠিয়েছিল। পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে, সাবধান হয়ে যান মিজানুর রহমান আল আজহারী। এমন বক্তব্য বিএনপির এক নেতার। সে যেই হোক, এখন সে ডট গ্যাং হোক, সে অন্য কোনো রাজনৈতিক দলের হোক, সেটা আমাদের দেখার বিষয় না। যারা এই হামলার সাথে জড়িত প্রত্যেককেই যেন শাস্তির আওতায় আনা হয়। আমরা কাউকে ছাড় দিব না, কোন উপদেষ্টাকে না, অন্তর্বর্তীকালীন সরকারকে না, কোন সমন্বয়কে না, কোন রাজনৈতিক দলকেও না। যে বিষয়ের জন্য প্রশ্নের সম্মুখীন হওয়ার যোগ্য, তাকে আমরা সেই প্রশ্ন করব। এবার বিএনপি দলের উপর বড় ধরনের একটা প্রভাব পড়ে এবং এই প্রভাবের কারণে অনেক কিছুই হয়ে যায়। গাইজ আপনারা তো সবাই জানেন, আমাদের বাংলাদেশের মধ্যে আজহারি হুজুর বলেন, সার্জিস, হাসনাত, উপদেষ্টা, সবার উপরেই কিন্তু অনেক কিছুই হয়েছে। এখন এইসবের জন্য সবাই কাকে দোষারোপ করতেছে? দর্শক শ্রোতা, এইসব বিষয় পর্যালোচনা করে আমরা অনেক তথ্য পাই এবং ভিডিও পাই, সেইগুলোই আপনাদের সামনে ধারাবাহিকলি তুলে ধরবো। ভিডিওটা কিছুটা লং হবে কিন্তু অনেক তথ্য জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। সর্বশেষ বিএনপি দলের কি হয়, অন্যদিকে তাদের যে এই অবস্থা হয়েছে, এইসবের পিছনে আসলেই কে রয়েছে, সব কিছুই আপনাদের সামনে তুলে ধরবো। আসুন দর্শক, আপনাদের জন্য আমি যে ভিডিওগুলো রেডি করেছি সেইগুলো আগে দেখে আসি এবং ভিডিও শেষে আমাদের মন্তব্য করি। আজহারীকে দেশ ছাড়ার হুঁশিয়ারি দিয়েছে আপনার এই যুবদল নেতা সাজ্জাদুল মিরাজ। তার ভিডিওটা অনেক লম্বা চূড়া, তো আমরা এখানে আরও বেশ কিছু তথ্য দিচ্ছি। দেখেন, ঝামেলাটা পাকাইছে যখন মিজানুর রহমান আল আজহারী হুজুর ওয়াজের মাঠকে ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিয়ে বিএনপির বিরুদ্ধে একটা জনমত গড়ার তৈরি চেষ্টা করছেন বলে দাবি বিএনপির বা অভিযোগ বিএনপির। তবে আজহারী এটার বিপরীতে একটা ক্লারিফিকেশন দিয়েছেন, কিন্তু কোথাও না কোথাও বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে যে তিনি হয়তো বিএনপিকেই বুঝিয়েছেন। যাই হোক, এখন তিনি আর কি বক্তব্য দিয়েছেন, আমাদের সময় যে গণমাধ্যমটা আছে সেখান থেকে তারা যে নিউজটা করছে, সেখানে তারা বলছে যে যুবদল নেতা সাজ্জাদ মিরাজ বলছেন, মিজানুর রহমান আজহারী বক্তব্য রাখে বিএনপির বিপক্ষে। এত সাহস সে কোথায় পায়? এই মিজানুর রহমান আজহারীর জন্য সারা বাংলাদেশের মানুষ কাঁদছে না? যখন তাকে স্বৈরাচারী শেখ হাসিনা দেশান্তর করে মালয়েশিয়ায় পাঠাই দিছে, সবাই আমরা আফসোস করছি। জামাতকে যখন ওই যে 28শে অক্টোবর পিটাইয়া মারছে, আমরা আফসোস করি নাই? আমরা একসাথে কাজ করি নাই? ক্ষমতা নেওয়ার জন্য এত ষড়যন্ত্র কিসের? ভোটে আসেন, ভোট হবে, যে জিতবে সে জিতবে। আজহারীকে দুঃখ প্রকাশের আহ্বান জানিয়ে মিরাজ বলছেন, ওনার দুঃখ প্রকাশ করতে হবে, কারণ উনি মাথায় টুপি লাগাইয়া এই যে দলমত নির্বিশেষে মানুষকে আল্লাহর নাম বলে জামাতের পক্ষে কথা বলে। আপনি জামাতের পক্ষে কথা বলা বন্ধ করেন, না হলে এদেশের মানুষ এই যে মাহফিল করে, মাহফিলে কিন্তু আপনাকে হ্যাস্তন্যস্তর শিকার হতে হবে। আজহারীকে দেশছাড়া করার হুঁশিয়ারি দিয়ে তিনি বলছেন, এই মুসল্লি কিন্তু বিএনপিকে পছন্দ করে, অন্য সংগঠনকেও পছন্দ করে, কিন্তু আল্লাহর নামে স্লোগান দিয়ে ধর্মের কথা বলে মাথায় টুপি লাগাইয়া বিএনপিকে বকবেন না আপনি, তাহলে কিন্তু হ্যাস্তন্যস্তর শিকার হবেন। আবার যে কোনো মুহূর্তে আপনি কিন্তু দেশান্তর হতে পারেন, সুতরাং সাবধান হয়ে যান। এই বক্তব্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তোলপাড় যে তাহলে কি আজহারীকে আবারও বাংলাদেশ ছাড়তে হবে? এখন তো আওয়ামী লীগ নাই, ইসলামের শত্রু হিসাবে শেখ হাসিনাকে যেই চিরাচরিত রূপ দেওয়া হয়েছে, এখন তো বাংলাদেশে ইসলাম একাকার। তো এই যে ইসলাম একাকার, কেউ বলছেন ভাই ইসলাম আর রাজনীতি দুইটা আলাদা জিনিস। একজন বয়ানকারী, একজন বক্তা,
তিনি শুধু কোরআন সুন্নাহ থেকে কথা বলবেন, রাজনৈতিক কথা বলবেন না। তো এই কথা তো আওয়ামী লীগও বলতো যে ওয়াজের মাঠে ওয়াজ করবেন, আপনারা কেন ঘুরে পেঁচেয়া আওয়ামী লীগকে নিয়ে কথা বলেন বা আওয়ামী লীগের শাসনামল নিয়ে কথা বলেন? প্যাচটা তো আজহারীর ওইখানেই লাগছিল না? লাগছিল কিন্তু ওইখানে শুধু আজহারী আর অনেক আলেম ওলামা এই ঝামেলার মধ্যে পড়ছিলেন। তো পড়ার পরে কি হয়েছে, এখন আমরা বৈষম্য বিরোধী নতুন জুলাই আগস্ট দেখছি। তো এখন আবার এই বক্তব্য তাহলে কেন? যদি এখনেরটাই এরকম হয় তাহলে তখনেরটা নিয়ে আবার কেন তাদের পক্ষে আমরা সবাই কথা বলছিলাম? বিষয়টা হচ্ছে কি, বরাবরই বলি যে দেখেন, আজহারীর এমন বক্তব্যে জামাতের কর্মীরা অন্তর থেকে খুশি, এছাড়া কিন্তু আর কেউ আসলেই খুশি না। আপনি যে যত কথাই বলেন, বিএনপির কর্মীরা নাখোশ। আজহারীকে আওয়ামী লীগের অনেক মানুষ ভালোবাসে তার বয়ানের জন্য, বাট পলিটিক্যাল বয়ানের জন্য ভাষা না। যেমন মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব, তিনার ভক্ত সারা বাংলাদেশ ছিলেন, কিন্তু তিনি যখন কিছু কিছু বক্তব্যে ওয়াজের মাঠে আওয়ামী লীগকে টার্গেট করে কথা বলতেন তখন আওয়ামী লীগের কর্মীরা হতাশ হতো, বাট কোরআনের জন্য তাকে ভালোবাসত। আজহারীর অবস্থানটা এমন হয়েছে, তিনাকে বক্তা হিসেবে সবাই ভালোবাসে, কিন্তু পলিটিক্যাল বক্তব্য দিতে গেলে তখনই তিনি ঝামেলায় পড়বেন, এটাই বাস্তব। আর আগামী দিনেও এই যে আমরা এত বছর দেখতাম যে আওয়ামী লীগ সরকার আসলে আলেমরা দৌড়ানি খায়, যে আলেম এখনো রাজনৈতিক বক্তব্য দিবেন তিনি কিন্তু ভবিষ্যতে দৌড়ানি খাবেন, এমনটাই কিন্তু যুবদল নেতার বক্তব্যে উঠে এসেছে। এখন তিনি কি মানে ভুল বলছেন নাকি তিনি অন্যায় করছেন? যুবদল নেতা যেটা বলছেন এটা হচ্ছে দলের প্রতি ভালোবাসা। বাংলাদেশের মানুষ রাজনীতির মাঠে ধর্মকে পছন্দ করে না, ধর্ম ধর্মের জায়গায়, রাজনীতি রাজনীতির জায়গায়, এই জায়গা থেকে আসলে কেচকিটা লাগে। তো আজহারী হুজুরের এই বিতর্ক কখন শেষ হবে সেটাও জানি না, তবে এখান থেকে ইশারা ইঙ্গিতে বোঝা যায় আগামী দিনে বাংলাদেশে ওয়াজের মাঠে যদি আওয়ামী লীগ সরকারের আমলে আপনারা যে ধরনের বক্তব্য দিচ্ছেন, কঠিন ঘুরাইয়া পেঁচাইয়া ভারত টারত কানেক্ট করা, তাহলে এখন আগামী দিনে পাকিস্তানের সাথে মিলাইয়া টিলিয়া এরকম বক্তব্য দিলে আপনার গন্তব্য মালয়েশিয়া না, এবার মালয়েশিয়ার বাহিরও হইতে পারে, বাকি হুজুরদেরকেও জেলে ঢুকতে হইতে পারে। বিএনপির জামাত শিবির বিরোধী অবস্থানকে আনুষ্ঠানিকভাবে সমর্থন করছে আওয়ামী লীগ। রাজনীতি জমে উঠেছে, রাজনীতির খেলায় বিএনপি ধরা পড়ে গিয়েছে। জামাত শিবির এটাই চেয়েছিল এবং এটাই হচ্ছে জামাত শিবিরের বিজয়, বিএনপির ধরা খাওয়া। আরো সহজভাবে বললে বিএনপি মারা খেলো একটা। দর্শক, যারা চায় না যে বিএনপি ক্ষমতায় আসুক, তারা কি চায়? বিএনপি অত্যন্ত বড় দল এবং জনপ্রিয় দল। সাময়িক সময়ের জন্য বিএনপির চাঁদাবাজিতে জনগণ অতিষ্ঠ হলেও বিএনপি এদেশের গণমানুষের সংগঠন। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সব জায়গায় বিএনপি সংগঠন আছে, সব জায়গায় সংগঠন গড়ে তোলা এটা ছাত্রদের নতুন দলের পক্ষে কমপক্ষে 10 বছর লাগবে, এত সহজ নয়। অতএব সেই বিএনপিকে যারা চায় না যে এরা ক্ষমতায় না আসুক, তাহলে কিভাবে বিএনপিকে ধরাটা দেয়া যায়? বিএনপির সাথে আপনি মারামারিতে পারবেন? আগামী 10 বছরে বিএনপির সাথে মারামারিতে পারবেন না। তবে হ্যাঁ, বিএনপি ক্ষমতায় গেলে তখন ওই জনগণ সবাই মিলে বিএনপিকে পেটানো যাবে ক্ষমতায় গেলে, আওয়ামী লীগকে যেরকম পেটানো গেছে। কিন্তু বিএনপি ক্ষমতায় না গেলে তো বিএনপির বিরুদ্ধে আপনি জনগণ সবাইকে নিয়ে মাঠে নামতে পারবেন না। বিএনপি যতদিন ক্ষমতার বাইরে থাকবে ততদিন পর্যন্ত বিএনপির বিরুদ্ধে আপনি মারামারি করে পারবেন না, ক্ষমতায় গেলে জনগণকে নিয়ে পারবেন। তাহলে এখন তো বিএনপি ক্ষমতায় না, তাহলে এখন বিএনপির বিরুদ্ধে যারা বিএনপিকে পছন্দ করেন না তারা কি চায়? যে জনগণ যাতে বিএনপিকে আওয়ামী লীগ মনে করে, সেই ফাঁদে পড়েছে। আসলে ভারত কখনো তারেক রহমানের ভালো চায় না। তারেক রহমান প্রধানমন্ত্রী হোক এটা ভারত কখনোই চাইবে না। বিএনপি সমস্যা নাই, আমির খসরু মাহমুদ চৌধুরী ফখরুলকে প্রধানমন্ত্রী বানাতে ভারতের কোনো আপত্তি থাকবে না, কিন্তু তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে আপত্তি থাকবে। তারেক রহমান অনেক চেষ্টা করেছেন, হাতে পায়ে ধরেছেন ভারতের, তার দুধ পাঠিয়েছিলেন ব্যক্তিগত সহকারী, কিন্তু ভারত কখনো ম্যানেজ হয়নি। জিয়াউর রহমানের রক্ত যার শরীরে আছে ভারত কখনো তাকে বিশ্বাস করবে না, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। আই মিন ইটস ট্রু। দর্শক, এই পরিস্থিতিতে ভারতও চাইতে পারে সূক্ষ্মভাবে যে বিএনপি একটা মারা খাক, তারেক রহমান একটা ধরা খাক। এই জন্যে ভারত বিএনপিকে বা ফখরুল এদেরকে ম্যানেজ করে ভারতীয় বয়ান, আওয়ামী বয়ান বিএনপির মুখ থেকে বের করেছে, যেটা জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার মুখে লাথি মারা সমান। এর মধ্য দিয়ে বিএনপিকে একটা ধরা দিয়ে দিয়েছে। আবার আওয়ামী লীগের লোকজন বিএনপিকে সমর্থন দিয়ে ধরাটা আরো ভালোভাবে দেয়াচ্ছে কি, যে আওয়ামী লীগ বিএনপি একই, আওয়ামী লীগও ভারতের দালাল, বিএনপিও ভারতের দালাল। আওয়ামী লীগও মুক্তিযুদ্ধে ব্যবসা করে, শাহরিয়ার কবির বিএনপি এরা একই, কোনো পার্থক্য নাই।
অতএব এই বিএনপিকে ভোট দিও না, এই তারেক রহমান বাদ, তারেক রহমানকে দেশে আসতে দিও না। এইভাবে বিএনপিকে একটা ধরা দিল। এটা ভারতের ফাঁদ হতে পারে যে ভারত বিএনপিকে মিথ্যা আশ্বাস দিয়েছে। এই আশ্বাস ভারত অনেকবার দিয়েছিল এবং এই আশ্বাসই জামাতের সাথে দূরত্ব বজায় রেখেছে 2018 সাল থেকে। অথবা এই আশ্বাসের ফলে 14 সালের পর থেকে বিএনপি কোনো আন্দোলন করেনি হাসিনার বিরুদ্ধে। যে আন্দোলন করেছে ওটা পুতুল খেলা, ওটা কোনো আন্দোলন নয়। আন্দোলনের ভাব দেখিয়ে মাঠ ছেড়ে দিয়েছে, অনির্দিষ্টকালের অবরোধ ঘোষণা করে অবরোধ পালন না করে বাসায় চলে গিয়েছে। তো দর্শক, এটা ভারতের ফাঁদ হতে পারে যে বিএনপিকে বলেছে আমরা তোমাদের ক্ষমতা এনে দিব, তোমরা এই মুক্তিযুদ্ধ নিয়ে এই বয়ানগুলো দাও, এই চেতনাবাজি করো, তোমাদেরকে ক্ষমতা এনে দেব। এখন এই চেতনাবাজি করে যখন একটা মার খেলো বিএনপি যে না আমসালা দুটেই গেল, তখন ভারত বলবে যে না, জনগণ তোমাদের চায় না, এখন আমরা তোমাদেরকে কিভাবে ক্ষমতায় রাখবো। অথবা মুক্তিযুদ্ধ ব্যবসা এটা আওয়ামী লীগ ঠিকভাবে করতে পেরেছিল, তোমরা তো পারোনি, কারণ তোমাদের দলের রাজাকার, তোমরা খালেদা জিয়া তারেক রহমান এরাই বলতো খালেদা জিয়া তারেক রহমানের বক্তব্যগুলো সামনে এসেছে, এখন তোমরা মুক্তিযুদ্ধের কথা বললে এটা হয় না। এভাবে আম সালা দুটোই বিএনপির যেতে পারে। চমৎকার একটা ফেসবুক পোস্ট দিয়েছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, আমার অত্যন্ত কাছের বড় ভাই ছিল গোলাম রব্বানী। এরা যে কত খারাপ, কোন প্রকারে বাটপার এটা আমি জানি। এদের সাথে আমি চলতাম, চা খাইতাম, আড্ডা দিতাম, বসতাম, গল্প করতাম। গোলাম রব্বানী ছাত্রলীগ থেকে বহিষ্কৃত না, মানে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছিল, আর যাই হোক না কেন, এই গোলাম রব্বানীরা ছাত্রলীগের ইতিহাসে মেধাবী ছাত্রনেতাদের মধ্যে প্রথম সারি। শিবিরের ইতিহাসে যেরকম মির্জা গালিব, শিশির মনিরদের আলাদা স্থান আছে, ওইরকম গোলাম রব্বানীদের আলাদা স্থান আছে। গোলাম রব্বানী অত্যন্ত মেধাবী, আমি তো জানি, একসাথে চলতাম, অত্যন্ত মেধাবী। ছাত্রলীগের নেতারা সাধারণত এরকম মেধাবী হয় না, একাডেমিক ভাবে এরকম মেধাবী হয় না। গোলাম রব্বানী যতটা মেধাবী ছিল, এই গোলাম রব্বানী তিনি লিখেছেন, দেখেন, এটি আওয়ামী লীগের ভাবনা। এটাই স্বাধীনতা বিরোধী 71-এ পরাজিত শক্তির বিপক্ষে বিএনপির বর্তমান অবস্থানকে সাধুবাদ জানাই। দেখেন, বরিশালে গৌরনদীতে একটা প্রোগ্রামে ছাত্র দলের সাধারণ সম্পাদক, এই ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকের সুরে হুবহু বক্তব্য কি বলেছেন ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির, যে 71-এ পরাজিত শক্তি 71-কে ভুলিয়ে দিতে চায়। একেবারে সেম সুরে কথা বলছে। 71-এ পরাজিত শক্তি আবার কি? বাংলাদেশে কোনো পরাজিত শক্তি নেই। পরাজিত শক্তি হলে সে বাংলাদেশে তাই কিভাবে? সে বাংলাদেশের নাগরিক কিভাবে? বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের ভোটার, এমপি, মন্ত্রী, তিনি আবার 71-এ পরাজিত শক্তি কিভাবে? মানে এগুলো কি বলেন? মাথায় সমস্যা আছে। যাই হোক, ছাত্র দলের সেক্রেটারি, ছাত্রলীগের সাবেক সেক্রেটারি এক শব্দ চয়ন করছে, কোনো পার্থক্য নেই। এর মানে দুইটার উৎস কিন্তু ভারত। কিন্তু কেন্দ্রে, এর মানে এই যে বিএনপির যে জামাত শিবির বিরোধী অবস্থান, এটাকে আওয়ামী লীগ সমর্থন করলো, এটাই হচ্ছে এই বক্তব্যের তাৎপর্য। কিন্তু বিএনপির চাঁদাবাজ এদেরকে আবার ছাড় দেয়নি, এটা কিছু না। চাঁদাবাজি এটা সাময়িক, কিন্তু ন্যারেটিভ, বয়ান এটা দীর্ঘমেয়াদী। এই যে ভারতীয় ন্যারেটিভ গ্রহণ করা, এই জায়গাটাই হচ্ছে মূল। এরপরে লিখেছেন, কিন্তু কেন্দ্রের আদেশ, নির্দেশ, অনুরোধ, মানে এখানে কিন্তু কেন্দ্রীয় বিএনপিকে আবার পাম দিয়েছেন। কিন্তু আমরা বলি বিএনপি সংগঠন হিসেবে এখন চাঁদাবাজ। কেন্দ্রে কোনো আদেশ নিষেধ নাই, ওটা ভুয়া। কেন্দ্র কোনো ব্যবস্থা নেয় না, যে ব্যবস্থাটা লোক দেখানো ভুয়া ব্যবস্থা। কেন্দ্র চাইলে চাঁদাবাজি বন্ধ করতে পারে, কিন্তু কেন্দ্র চায় না, এই সিস্টেমে হবে না। কিন্তু কেন্দ্রের আদেশ, নির্দেশ, অনুরোধ উপেক্ষা করে উপর থেকে একদম প্রান্তিক পর্যায়ে পর্যন্ত, হ্যাঁ উপর থেকে, এটা ঠিক আছে, প্রান্তিক পর্যায় পর্যন্ত গণহারে চাঁদাবাজি ও দখলবাজি তীব্র নিন্দা জানাই। অবস্থা দৃশ্যে মনে হচ্ছে ভারত দ্রুত বাংলাদেশে নির্বাচন চাইছে, এবং নির্বাচন চাওয়া মানে আসলে বিদ্যমান পরিস্থিতিতে বিএনপির জিতে ক্ষমতায় আসা। অনেকে নানান হিসাব নিকাশ করছেন, বিশেষ করে ফেসবুকে জামায়াতের প্রচুর শোরগোল দেখে কারো কারো ধারণা যে বাংলাদেশে জামায়াতের ভোট ব্যাংক খুব ভালো হয়েছে। আমি কনভিন্সড নই। কেউ আমাকে যদি বলেন যে নির্বাচনই তো হয় না, আপনি জানেন কিভাবে, এটাও যুক্তি, কিন্তু এটা পারসেপশন। আমি আমার চারপাশে দেখে যাই, বুঝি। যাই হোক, একটা নির্বাচন যদি 1-1.5 বছরের মধ্যে হয়, তাতে বিএনপি ক্ষমতায় আসবে, এটা বোঝা যায়। তো ভারত যখন নির্বাচনের কথা বলছে, তাতে এই ইন্টারপ্রিটেশন কেউ করতে পারেন যে ভারত কি চাইছে বিএনপি ক্ষমতায় আসুক, বা যদি সেটা চেয়ে থাকে তার লাভটা কি মনে হতে পারে। সাম্প্রতিক সময়ে দুটো রিপোর্ট নিয়ে, একটা গতকালই হয়েছে, আমি কথা বলতে চাই দুটো রিপোর্টের মধ্যেই আমরা একই রকম টোন দেখছি। যেটা বেশি গুরুত্বপূর্ণ, সেটা গতকাল ভারতের সেনা প্রধান ব্রিফ করেছেন, অনেক কথা বলেছেন, তার মধ্যে খুবই সিগনিফিক্যান্ট হচ্ছে
নির্বাচনের কথাটা, সেটা কিভাবে বলেছেন সেটা আমি একটু পড়ি। ভারত ও বাংলাদেশের সামরিক সম্পর্ক সহযোগিতা আগের মতো আছে বলছেন, এবং তিনি আসলে কথা বলেছেন সেনা দিবস পালনের আগে, সেখানে তার বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন তিনি বলেন বাংলাদেশ ভারতের এক গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক পার্টনার, কোনো ধরনের শত্রুতা দুই দেশের জন্যই ক্ষতিকর, তাতেই কারো স্বার্থ চরিতার্থ হবে না। সো ভারতের সম্পর্ক স্বাভাবিকীকরণের এক ধরনের টোন আছে, এবং এটাও ইনফ্যাক্ট কিছুদিন আগের একটা রিপোর্টে বিবিসি বাংলার, আমি সেই জায়গায় যাব, সেটা ছিল। এবং বিবিসি বাংলার আরেকটা জিনিসই এখানে রিফ্লেকশন দেখতে পাচ্ছি, সেটাও বলবো। সেনাপ্রধান আরো বলেন আমরা প্রতিবেশী, আমাদের দুই দেশকে একসঙ্গে বাস করতে হবে, পরস্পরকে জানতে ও বুঝতে হবে, কোনো ধরনের শত্রুতা কারো পক্ষে ভালো নয়। তিনি বলেন দুই দেশের সামরিক সম্পর্ক একেবারে ঠিক আছে, কিন্তু দুই দেশের সার্বিক সম্পর্কের কথা যদি বলেন তাহলে বলবো নির্বাচিত সরকার এলেই তা স্বাভাবিক হবে। আই রিপিট, দুই দেশের সার্বিক সম্পর্কের কথা যদি বলেন তাহলে বলবো নির্বাচিত সরকার এলেই তা স্বাভাবিক হবে। তার আগে তিনি বলছিলেন প্রতিবেশী, আমাদের পরস্পরের সাথে থাকতে হবে, প্রতিবেশী পাল্টানো যায় না। প্রায় বলতাম এই কথাটা বাংলাদেশকে শোনালে হবে না, এই কথাটা ভারতকেও শোনাবো আমরা, তুমিও প্রতিবেশী পাল্টাতে পারবে না, সো ইউ হ্যাভ টু বি কেয়ারফুল। তিনি আরো বলেন জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে তিনি যোগাযোগ রক্ষা করে চলেছেন। গত আগস্টে রাজনৈতিক পালাবদলের সময় সর্বদা তারা যোগাযোগের মধ্যে ছিলেন, এমনকি 24 নভেম্বর তাদের কথা হয়েছে, ইত্যাদি ইত্যাদি। বর্তমান পরিস্থিতির কারণে দুই দেশের যৌথ সামরিক মহড়া শুধু পিছিয়ে দেওয়া হয়েছে, পরিস্থিতি স্থিতিশীল হলে তা আবার শুরু হবে। ভারতের সাথে সামরিক মহড়া আমরা নাই করলাম, কি আসলো গেল, আর পরিস্থিতি যথেষ্ট বেশি স্থিতিশীল। আসলে ভারত মুখে যাই বলুক, তারা কিছুটা নেগেটিভ অ্যাটিটিউড রেখে দিতে চায়। তবে এটা সত্য, সেনাপ্রধান, আমি মনে করতে পারি না ভারতের কোনো সেনাপ্রধান বাংলাদেশের সাথে সাম্প্রতিক অতীতে এই ধরনের মন্তব্য করেছেন, কথাবার্তা বলেছেন। তারা এই ধরনের ইস্যুতে সাধারণত কথাবার্তা বলেন না, সো এটার একটা আলাদা গুরুত্ব আছে। কিন্তু এর মধ্যে সম্পর্ক উন্নয়নের টোন আছে, এবং সম্পর্ক উন্নয়নের জন্য নির্বাচিত সরকারের সাথে সেটা বেটার হবে, বা সেখানেই সেটা পূর্ণতা পাবে বলে বলছেন। সো তারা নির্বাচন আলাপে আনছেন। কয়েকদিন আগে বিবিসি বাংলা একটা হেডলাইন এরকম ছিল, দিল্লি কি অবশেষে ঢাকার সঙ্গে সম্পর্ক সহজ করতে চাইছে? এখানে অনেক ভারতের বিভিন্ন পর্যায়ের মানুষজন, কূটনীতিক, অর্থনীতিবিদ, সবাইকে নিয়ে বা তাদের সরকারের লোকজন, এখানে তারা বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নের এক ধরনের ইঙ্গিত আছে বলে বলছেন। কিন্তু খুব সিগনিফিক্যান্ট কয়েকটা জায়গা আছে। দিল্লি সাউথ ব্লক যা বলছে, এরকম একটা সাবহেডিং এ বলা হচ্ছে ভারত ঠিক কি ধরনের বাংলাদেশ দেখতে চায়, এর জবাবে শেখ হাসিনার আমলে সাউথ ব্লক পররাষ্ট্র মন্ত্রণালয় বারবার যে কথাটা বলতে, তা হচ্ছে তারা একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল, সমৃদ্ধ ও প্রগতিশীল বাংলাদেশের পক্ষে, এবং আমেরিকাকে তারা সেটা জানিয়েছিল। এবং তাদের ধারণা বা তাদের বক্তব্যে শেখ হাসিনা এই 4টা ক্রাইটেরিয়া ফুলফিল করেছে। 4টা হচ্ছে শান্তিপূর্ণ, স্থিতিশীল, সমৃদ্ধ ও প্রগতিশীল। মজার ব্যাপার, এই সময়ে এসে দুটো শব্দ যোগ করছেন। তারা এখন বলছে ভারত একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল, ইনক্লুসিভ। তারপর বলছেন এটাও বলা হয়েছে যে আমরা বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়তে চাই, যা হতে হবে পারস্পরিক আস্থা, মর্যাদা, স্বার্থ, একে অপরের উদ্বেগগুলো নিয়ে সংবেদনশীলতার ভিত্তিতে। বিবিসি বাংলা রাইটলি আইডেন্টিফাই করছে যে এখানে দুটো নতুন শব্দ যোগ হয়েছে, গণতান্ত্রিক আর ইনক্লুসিভ। শেখ হাসিনা থাকলে আর গণতন্ত্র লাগে না, কারণ ওই কৃতদাসী তাদের কথা মতো চলে। সুতরাং তিনি যেরকম ভাবেই দেশ পরিচালনা করুন না কেন, যত কঠোর, ভয়ঙ্কর, নোংরা স্বৈরা শাসকই হন না কেন, সেটা বরং ভারতের পারপাস সার্ভ করে। তখন আবার ভারত গণতান্ত্রিক না, এখন আবার গণতান্ত্রিক। আমি প্রায় একটা কথা বলতাম, আপনাদের অনেকের হয়তো মনে থাকবে, যখন আমেরিকা বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তার উদ্বেগ জানাতো, চাপ দিতে শুরু করেছিল, তখন আমি প্রায় বলতাম যে আসলে দিনের শেষে ইটস ইন্টারেস্ট, আমরা আসলে দেখবো কার ইন্টারেস্টের সাথে আমার ইন্টারেস্টটা মেলে। এই আমেরিকা 60s, 70s, 80s মিলিটারি ডিক্টেটরদেরকে পেট্রোনাইজ করে ক্ষমতায় বসিয়েছে, কারণ ওই সময় ডিক্টেটর তার পারপাস সার্ভ করতো। ডিক্টেটর থাকলে ডেমোক্রেসি থাকে না, ডেমোক্রেসি না থাকলে ওই ডেমোক্রেটিক এনভায়রনমেন্টের মধ্যে কমিউনিজমের মাথাচাড়া দলগুলো মাথাচাড়া দিতে পারে না। সো ডিক্টেটর রেখে কমিউনিস্টদেরকে ক্র্যাকডাউন করো। সেই আমেরিকা পরবর্তীতে দেখলো যত বেশি ডিক্টেটর কেউ হয়, সে চায়নার খপ্পরে পড়ে যাওয়ার প্রবাবিলিটি বেড়ে যায়। সেই বিবেচনায় তারা সেই জায়গা থেকে সরে এসে পরে বরং ডেমোক্রেসিকে পেট্রোনাইজ করতে শুরু করেছে। ইটস অল অ্যাবাউট ইন্টারেস্ট। ভারতেরও যখন বাংলাদেশে শেখ হাসিনা ছিল, তার অন্ধভাবে তার সব পারপাস সার্ভ করেছে, তখন গণতন্ত্রের নাম নেই, এখন গণতন্ত্র চাইছে।
কেন চাইছে আমরা সেই জায়গায় আসব, এবং ইনক্লুসিভ তারা বোঝাতে চাইছে যে এখানে হিন্দু সম্প্রদায়ের মানুষজনকে ঠিকঠাক মতো ট্রিট করতে হবে। এগুলো ফালতু কথা। বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষ উইথ সাম প্রবলেমস, আমরা স্বীকার করি, আমাদের মতো দেশগুলোতে সংখ্যালঘু সেটা যেই ভিত্তিতেই হোক না কেন তাদের কিছু না কিছু সংকট থাকে, কিন্তু এটা দিয়ে আবার তাদের এগুলো মানে একেবারে খুবই সুচিন্তিতভাবে অন্তর্ভুক্ত শব্দ তারা বাংলাদেশকে এই বার্তা দিতে চায়। ভিনা সিক্রি কথা বলেছেন বরাবরের মতো, এবং হাউ স্টুপিড শি ইজ, মানে আমি একটু পড়ি, মানে এরা নাকি পেশাদার কূটনীতিক। লিখেছেন পাকিস্তানকে নিয়ে সাবধান থাকতে হবে। ভারতের সাবেক শীর্ষস্থানীয় কূটনীতিবিদ ঢাকায় তথা ভারতের প্রাক্তন রাষ্ট্র ভিনা সিক্রি মনে করেন ভারত যে বাংলাদেশের সঙ্গে সহজে স্বাভাবিক সম্পর্ক চায় এর মধ্যে কোনো ভুল নেই, তবে এখনো কয়েকটা বিষয় নিয়ে দিল্লিকে সাবধান থাকতে হবে। তিনি বলছেন বাংলাদেশ আমাদের সবসময় প্রায়োরিটি কান্ট্রি ছিল ইত্যাদি ইত্যাদি। তারপরে যেটা বলছে এখানে যদি বা কিন্তু যেমন ধরুন পাকিস্তান যেভাবে এই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক করতে চাইছে সেটা ভারতের জন্য কিন্তু একটা রিয়াল সিকিউরিটি থ্রেট বা সত্যিকারের নিরাপত্তা হুমকি। বাংলাদেশের মাটিকে পাকিস্তান যে কোনোভাবে ভারতের নিরাপত্তা স্বার্থের বিরুদ্ধে বা সন্ত্রাসবাদী কার্যকলাপে ব্যবহার করবে এটিকে শতকরা 100% নিশ্চিত হতে পারলে তবেই ভারত এই সম্পর্ক নিয়ে এগোতে পারবে। বাংলাদেশ যদি পাকিস্তানের খপ্পরে পড়ে তার ভাষা মতে, এবং পাকিস্তানের ফুটপ্রিন্ট যদি বাড়ে এবং সেখানে বাংলাদেশের মাটি ব্যবহার করে যদি ভারতে সমস্যা তৈরি করার চেষ্টা পাকিস্তান করে, তো ভারতের উচিত আসলে বাংলাদেশকে আরো বেশি কাছে টেনে নেওয়া, ভারত বাংলাদেশের সাথে বেটার ডিল করা। ওটা দেখে সম্পর্ক যদি পাকিস্তান ঢুকে পড়ে দেখে অনেক বেশি, তাহলে ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক রাখবে না। এই হচ্ছে একজন কূটনীতিকের অবস্থান। মজার ব্যাপার এই সোকল্ড কূটনীতিকরা, সোকল্ড কূটনীতিক আইদার অকাট মূর্খ অথবা টাকা পয়সা খেয়ে উদ্ভট কথাবার্তা বলেন। এই কূটনীতিবিদরাই, সোকল্ড কূটনীতিবিদরাই এই কিছুদিন আগেই বলেছিলেন যে বাংলাদেশকে বেশি চাপ দিও না, আমেরিকাকে বলছে, তাহলে সে চায়নার খপ্পরে পড়ে যাবে, চায়নার ফুটপ্রিন্ট পড়বে, বলেছিল না? আমাদের ক্লিয়ারলি মনে আছে। এটা বলে দে ট্রাই টু ম্যানেজ দ্য ইউএসআই। আজকে যদি তাই হয় একই তত্ত্ব তো এখন হওয়ার কথা, বাংলাদেশে বেশি চাপ দিও না, পাকিস্তান চায়নার কাছে চলে যায়, সো আপনি বাংলাদেশের সাথে লেস কোয়ার্সিভ হবেন। কিন্তু এই জায়গা দেখি আমি বারবার বলছি সেনাপ্রধানের বক্তব্য, ভিনা সিক্রির বক্তব্য, এবং আমি আরেকজনের বক্তব্যও পড়বো। ভিনা সিক্রি বলছেন যত দ্রুত সম্ভব সে দেশে নির্বাচন আয়োজনের ওপর ভারত জোর দেবে। শুধু তাই নয়, সে নির্বাচন সুষ্ঠু ও অবাধ হতে হবে এবং তাতে সব দল ও মতাবলম্বীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। ভারত এখন সুষ্ঠু অবাধ অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলছে, আর হিন্দুদের কথা বলছে ইত্যাদি ইত্যাদি। একটা হেডলাইন, ঠান্ডা জল ঢালতে পারে আওয়ামী লীগ ইস্যু। শ্রীরাধা দত্ত, তাকেও আমরা চিনি, মোটা দাগে একজন একাডেমিক, কিন্তু বাংলাদেশ ইস্যুতে তিনি ভিনা সিক্রিদের তুলনায় বেট মোর সেন্সেবল, কিন্তু ঘুরে ফিরে একই রকম ন্যারেটিভ। কিন্তু আমি তার একটা জায়গায় একটু ধরতে চাই, তিনি প্রথম বাংলাদেশের সাথে বাণিজ্য ঠিকঠাক হওয়ারকে প্রশংসা করেছেন, সেনাপ্রধান এবং আমাদের পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্যকে সাধুবাদ জানিয়েছেন, কিন্তু ওনার একটা জায়গায় কোট করি, কিন্তু মুশকিলটা অন্য জায়গায়। ভারত অবশ্যই সে দেশে দ্রুত নির্বাচনের জন্য জোর দেবে এবং চাইবে আওয়ামী লীগ সেই নির্বাচনে লড়ার সুযোগ পাক। আরেকটা জায়গার কথা উনি বলেছেন, শেখ হাসিনাকে বেশি চাওয়া যাবে না, কারণ শেখ হাসিনাকে দেবে না ভারত, এটা নিশ্চিত, সুতরাং বাংলাদেশের এটা উচিত হবে না। এবং সেটা ভাষাটা এরকম, কিন্তু আমরা তো জানি ভারত শেখ হাসিনাকে কিছুতেই প্রত্যাপন করবে না। ফলে আমার ধারণা সম্পর্ক আবার সেই শীতলতার দিকে যাবে। তার মানে এই সরকারের কিছু আচরণ নিয়ে যথেষ্ট অস্বস্তি আছে তাদের। এরপর একজন অর্থনীতিবিদের সাথে কথা বলা হয়েছে, বাণিজ্যিক স্বার্থ আসলে আলটিমেটলি দুই দেশকে কাছাকাছি আনবে। বাংলাদেশের প্রতি ভারতের যে কোয়ার্সিভ অ্যাটিটিউড সেটা খুব বেশি দিন থাকবে না, এটা আমি বহুবার বলেছি। এর মধ্যে বাণিজ্য একটা বড় কারণ, এবং আরেকটা বড় কারণ হচ্ছে বাংলাদেশে চায়না এবং পাকিস্তানের সাথে ইন্টারাকশন আরো বাড়ছে। যাই হোক, তিনটা জায়গায় আমরা তাহলে পেলাম। সেনাপ্রধান বলছেন ভারতের, এটা সাধারণত এই ধরনের রীতি আমরা আগে আর দেখিনি, তার জায়গা থেকে এরকম একটা বক্তব্য আসা। ভিনা সিক্রি বলছেন, তিনি আওয়ামী লীগের নাম না তুলে বলছেন সব দলের মতের অংশগ্রহণ হতে হবে। সোজা সাপটা কথা, খুব বেশি ইনডিরেক্ট না, আওয়ামী লীগের কথা বলছেন। আর শ্রীরাধা দত্ত সরাসরি আওয়ামী লীগের কথা বললেন। তাহলে আমরা অন্তত এটুকু বুঝতে পারছি, এটা ফর শিওর, যে ভারত সম্পর্কটা ডেভেলপ করতে চায়। ভারত আসলে খুব বেশি অ্যাফোর্ড করতে পারে না সোফা, তাদের ব্যবসা বাণিজ্যের যে অবস্থা, বিভিন্ন ক্ষেত্রে চিকিৎসা, ট্যুরিজম,
জাস্ট কেনাকাটা শপিং এর যেসব ব্যাপার স্যাপার আছে সব কিছুতেই দে আর ফেসিং ক্রাইসিস। এটা একটা দিক। কিন্তু নির্বাচন চাইছে, তার মানে এইটুকু তাদের বক্তব্যে স্পষ্ট, ডক্টর ইউনূস সরকারের সাথে তারা কমফোর্টেবল না। আমরা আরো মানে আচরণের ক্ষেত্রে যদি বলি যে আমি প্রায় বলছি প্রথম দিন থেকেই ডক্টর ইউনূস ইভেন দায়িত্ব নেয়ার আগ থেকেই প্যারিসে বসে যেভাবে বার্তা দিচ্ছিলেন একটা স্বাধীন সার্বভৌম দেশের সরকার প্রধান হিসাবে, সেটা ভারত নিতে পারেনি এবং তার অনেকগুলো অস্বস্তি সৃষ্টি করছে। সে যা ইচ্ছে তাই করতে পারছে না এবং সে হয়তো ভীত আছে যে ভবিষ্যতে অল্প কিছুদিনের মধ্যেই যেসব এমওইউ স্বাক্ষর করেছে সেগুলোরও ইভ্যালুয়েশন শুরু হবে। নট অনলি দ্যাট, সবচেয়ে অস্বস্তিকর বিষয় হচ্ছে শেখ হাসিনাকে চাওয়া। বাংলাদেশ অফিসিয়ালি শেখ হাসিনাকে চেয়েছে এবং যদি পরবর্তীতে নোট ভার্বাল দিয়েছে, এরপর যদি পরবর্তীতে সেটা তাগাদা দিতে থাকে। মাস্টার মাইন্ড, হ্যাঁ, আর এরা হচ্ছে প্রকৃত কি মাস্টার মাইন্ড। এদেরকে মাস্টার মাইন্ড না, এদেরকে বলতে হবে জানেন কি, যে মানে কি নাম দেওয়া যায় ভাই বলেন তো, এদেরকে কি নাম দেওয়া যায়? হ্যাঁ, এরা বলে আওয়ামী লীগকে স্বৈরাচার, এরা বলে খালেদা জিয়াকে স্বৈরাচার। সবচেয়ে বড় স্বৈরাচার হচ্ছে এরা, ওর বাপ স্বৈরাচার, ওর চৈদ্দ গোষ্ঠী স্বৈরাচার। সত্যি বলতেছি ভাই, যেই কটা সমন্বয় আছে না, ওদের চৈদ্দ গোষ্ঠীটা হচ্ছে মনে করেন স্বৈরাচার। কারণ স্বৈরাচারী কিভাবে করতে হয় এবং কত প্রকার আর কি কি সমস্ত কিছু এই সমন্বয়কারীরা হচ্ছে দেখাই দিতেছে। মানে ওরে মাইরা হালাইছে, বুঝতেছেন? ওই শহীদ হয়ে গেছে, মানে ওনাদের প্রশ্ন কি শহীদ হয়ে গেছে, এখন কি আবার পুনরায় মনে করেন জীবিত হয়ে গেল। আর মুগ্ধর ভিডিও তো দেখলেনি ভাই, লন্ডনে ঘুরে বেড়াচ্ছে, বুঝতেছেন আপনি? বুঝতেছেন তাদের আন্দোলনটা কোন পর্যায়ে নিয়ে গেছে? অমুককে মাইরা ফালাইছে, তুমুককে মাইরা ফালাইছে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই যারা নাকি মারা গেছে, মানে সরকারি ভাবে এদেরকে মোটা অঙ্কের টাকা দেওয়া হচ্ছে এবং সেই দায়িত্বে কে আছে? সমন্বয়ক সার্জিস। সমন্বয়ক সার্জিস এরা দিচ্ছে, প্রমাণ সহকারে দেখলেন। এরপরও কিছু মানুষ যদি বলে ভুয়া, তাহলে আমি বলবো যে ভাই আপনার দুইটা চোখই হচ্ছে ভুয়া। আপনাকে আমি কিছু বললাম না, শুধু এতটুকুই বললাম, শুধু এতটুকুই বললাম। আমাদের বাংলাদেশে বর্তমান যে অবস্থা কিংবা যে সিচুয়েশন, সাধারণ জনগণ ভালো নেই, কেউ ভালো নেই, কিংবা দেশটাকে যে বা যারা রসাতলে নিচ্ছে বা প্রতিনিয়ত একটু একটু করে আগাচ্ছে, প্রত্যেকটা সমন্বয়কের এটা কড়ায় ঘন্টায় আপনার হিসাব দিতে হবে, দিতেই হবে, এই বাংলার মাটিতে দিতে হবে ইনশাআল্লাহ। দেখেন ভাই স্পষ্ট, যখন নাকি আপনার আবু সাহিদ, আমার আবু সাহিদকে নিয়ে একটা ভিডিও আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আবু সাহিদকে যখন নাকি গুলি করা হয়, আবু সাহিদের কিন্তু ভাই গুলি কিন্তু বুকের ভিতর লাগে নাই, কিন্তু ঢুকে নাই, কিন্তু বুঝতে পারতেছেন? আবু সাহিদের ঘিটিতে আঘাত পায়, এই যে এই ঘিটিতে আঘাত পায় আবু সাহিদ, এবং আঘাত পায় কখন? সকালে। তাকে হসপিটালে নেওয়া হয় কখন? রাতে। রাতে কেন নেওয়া হয়? কারণ এই সমন্বয়কারী সার্জিস, হাসনাত, আপনার মাহফুজ, আসিফ, নাহিদ বা যে বাজারে প্রত্যেকটা সন্ত্রাসী চাইছে যে আবু সাইদ মরুক, ওই মরলে, কারণ ওই বুকটা এভাবে মেলে দিছে, সো ওই যদি মারা যায় বাংলাদেশের প্রতিটি মানুষকে আমাদের মাঝে আপনার আনা যাবে, জনগণের মাঝে আনা যাবে জনগণকে। এইটাই ছিল এদের মাস্টার মাইন্ড। বুঝতে পারেন আপনি কত বড় মাস্টার মাইন্ড? আরে সমন্বয় হান্নান বলে নাই, একটা টক শোতে যায় কি বলে নাই যে আমরা যদি পুলিশ গণহত্যা না করতাম, মেট্রো রেলকে আগুন দিয়ে পুড়িয়ে না দিতাম, এবং আওয়ামী লীগের ছাত্রলীগের যদি নাম না দিতাম, এবং সরকারি বড় বড় মনে করেন অফিস আদালত কিংবা বড় বড় যে প্রাইভেট সেক্টরগুলো আছে কিংবা মেল ফ্যাক্টরিগুলো আছে, এগুলোতে যদি আমরা আগুন না ধরাইতাম, তাহলে আমাদের এই আন্দোলনটা আজকে আমরা সফল নাও হতে পারতাম। সম্ভাবনা ছিল আমরা সফল হব না, কিন্তু আমরা এই যে অবৈধ, তো আমরা তো অবৈধ, এই অবৈধর ভিতরে আমরা আরেকটু অবৈধ করছি, এইটার জন্যই কি আমরা সাকসেস হয়েছি। মানে বুঝেন আপনি? হ্যাঁ বুঝেন আপনি? আর এরা চাচ্ছে আওয়ামী লীগের বিচার, এরা চাচ্ছে আপনার সাধারণ শিক্ষার্থীদের হত্যাকাণ্ডের বিচার। আমার প্রশ্ন, যদি আপনার প্রতিটা বিচার খতিয়ে দেখা হয়, ইনকোয়ারি করা হয়, দেখবেন যে আবু সাইদের মতো যে বা যারা মারা গেছে আন্দোলনে, দেখবেন এই সমন্বয়কারীরাই মারছে, এই হিজবুত তাহরিরাই মারছে, এই মনে করেন এই শিবিররাই মারছে। সত্যি কথা বলতেছি ভাই, এরাই মারছে, এরা ছাড়া কেউ মারে নাই। দেখেন নাই আন্দোলনের মূল মাস্টার মাইন্ড মাহফুজ, শিবির, ওয়াও ম্যান,
শিবিরের বাংলাদেশের কি পরিচয়, কি অবস্থান, বাংলাদেশের মানুষের কাছে এটা পরিষ্কার পরিষ্কার সার্জিস, পরিষ্কার। আপনাদের বর্তমান যে অবস্থা কিংবা যে কাঠামো, আপনাদের একের পর এক মাস্টার মাইন্ড, দুর্দান্ত মাস্টার মাইন্ড বাংলার মানুষ আর খাবে না সার্জিস, খাবে না, বাংলার মানুষ আর কেউ খাবে না আপনাদের এই মাস্টার মাইন্ড। বুঝতে পারতেছেন? কারণ আপনারা চাচ্ছেন বাংলাদেশটাকে পূর্ব পাকিস্তান করতে, পূর্ব পাকিস্তান করতে। ওকে, আমি আরেকটা কথা বলি, সেটি হচ্ছে ধরেন এক্সাম্পল, ধরেন 100 জন মারা গেছে, তাহলে আপনার আমেরিকার যে আপনার ডোনাল্ড ট্রাম্পের আগে কে ছিল প্রেসিডেন্ট, যাই হোক আমার ঠিক আপনার মনে আসতেছে না, সেই রাষ্ট্রদূত কিন্তু বা সংসদ থেকে কিংবা জাতিসংঘ কিন্তু বলছিল যে আপনারা এটাকে ইনকোয়ারি করেন যে কতজন মারা গেছে কিংবা কতজন পুলিশ মারা গেছে কিংবা কিভাবে মারা গেল। কেন আপনার এই ইনকোয়ারিটা হলো না? কেন হলো না? কারণ ইনকোয়ারিটা করতে দেয় নাই। কি করতে দেয় নাই? আসিফ নজরুল যে বলছে 5 থেকে 8 আগস্ট পর্যন্ত যে বা যারা মারা গেছে সবকিছু রিসেট বাটন, আপনার ইন টোটাল ডিলেট। তাহলে কি সবার আগে বিচার হবে এদের? এটার জন্যই তারা কি ইনকোয়ারি করে নাই ব্রো, স্পষ্ট ম্যান। সবার কাছে কি আপনাদের মুখোশ উন্মোচন হয়ে গেছে স্পষ্ট। কারণ 5 থেকে 8 আগস্ট পর্যন্ত আপনারা যে পরিমাণ গণহত্যা চালাইছেন বা যে দেশে যে অরাজকতা সৃষ্টি। গাইজ আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে এইসব বিষয় নিয়ে, অনেকে আলোচনা করতেছে, সমালোচনা করতেছে যে বিএনপি অনেক নেতাকর্মীরা কিন্তু আজহারি হুজুরকে মানে আজহারি হুজুরের একটা বক্তব্যকে কেন্দ্র করে তার বিপক্ষে কথা বলে। অন্যদিকে বিএনপির অনেক নেতাকর্মী মানে কিছু সংখ্যক নেতাকর্মী তারা সমন্বয়ক উপদেষ্টাদের বিপক্ষে কথা বলে এবং তারা কিন্তু অনেকে নির্বাচনের জন্য মানে উতালা হয়ে উঠেছে। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি, এইটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।